অন্তত 40টি পরিবার এই দ্বীপে বসবাস করে, মূল ভূখণ্ড থেকে একেবারে বিচ্ছিন্ন। প্রতিটি পরিবারের ঘরবাড়ি থাকুক আর না থাকুক, একটা জিনিস পাবেনি, সেটা হলো ডিঙি নৌকা। বাংলাদেশে থেকেও জীবনযাপন ও ধ্যান ধারণায় অন্তত 20 বছর পিছিয়ে এই জনপদের মানুষ। তাতে কি বা যায় আসে? আমরা আজ এখানে পুরো দিন থাকবো, এদের সাথে একবেলা খাবো আর কাছ থেকে দেখবো এদের জীবনযাপন। এখানে রান্নার আয়োজন করার যে যুদ্ধ, তার চেয়ে বড় যুদ্ধ আমরা গতকালই করেছি। আমাদের সময়ের কোনো হিসেবই এখানে মিলল না। সকাল 11টার মধ্যে পৌঁছতে পারবো এমন একটা ধারণা করেছিলাম, কিন্তু পৌঁছলাম বিকাল 3টায়। সে অনেক কারণ। এই দুর্গম পথ পাড়ি দিয়ে এরা কিভাবে এখানে বসবাস করছে, যেতে যেতে এটাই ভাবছিলাম। কিন্তু তাদের এ নিয়ে আক্ষেপ তো দূরের কথা, বরং বুঝিয়ে দিলেন এ জীবনেই তারা থাকতে চান। সাগর বললেন 2.5 ঘন্টার পথ। যেতে যেতে অবাক হলাম হাওরের সৌন্দর্য দেখে। ভারতের মেঘালয় পাহাড় ঘেঁষে হাওর, এত সুন্দর জায়গায় সবাই আসে ঘুরতে। কিন্তু কজনই বা এইসব দ্বীপবাসীর খবর জানেন? যে নামটি বললাম সাগর, তিনি সুনামগঞ্জের এই হাওরে হাউসবোটে পর্যটকদের ট্যুর পরিচালনা করেন। তিনিই সব ব্যবস্থা করেছেন। 2-2.5 ঘন্টা সময় লাগে না বর্ষাকালে, আর গাড়ি অঞ্চলে তো সময়ই নেই। এর সম্বন্ধে আমাদের এই যে বর্ডার, আরো কাছে গেলে আরো কাছে বর্ডার থাকে। হ্যাঁ, বাহারের সাইডে বাজার, আমরা বাজারের দিকে বাজারের নাম হলে বাজারঘাট বাজার। তুষার কালো চশমা পরে বসেছিলেন। তাকে দেখতে অনেকটা অসহায় লাগছিল। আমাদের আসার কথা শুনে সে খুব অবাক, কারণ সে কখনো ভাবতেই পারেনি তার জন্য আমরা এত দূর থেকে যাব। আমাদের মনের কথা বলার কোনো জায়গাও নাই, কেউ আইয়া শুনেও না যে এই তোমরা কোন আলোতে আসো বা তোমরা কি করতেছো, এমন কোনো মানুষ এই পর্যন্ত আইছে না। তুষার আব্দুল্লাহ, তিনি পৃথিবীর আলো দেখতে পান না, কোনো কাজই করতে পারেন না, সংসার চালানোই দায় তার। এই হাওরের মানুষরাই তার পাশে দাঁড়ান, না হলে সে না খেয়ে থাকতো। 7 বছর বয়স থেকে চোখে দেখে না। পাশাপাশি একটা এই যে আমরা সবাই একটা বিয়া করেছিলাম, যে আল্লাহ দিয়ে একটা বাচ্চা তাহলে তার ভবিষ্যতে একটা দেখা যায় তার বাচ্চারাও একই অবস্থা। গরুর মাংস কবে খাইছেন? যেহেতু এই খাসি বা গরুতে আমরা তো মোরগ মাঝে মাঝে খাই। যে শেষ গরুর মাংস কবে খাইছেন? ওই যে তাই নিয়ে কোরবানি দিলাম, এই মাংস খাইছে আর কি। আচ্ছা, তাহলে কি আছে গরুর মাংস হবে না খাসি মাংস হবে? গরুর মাংস হইলে তো ভালো হয়। বাজারে গেলে 5 ঘন্টা লাগবে। আমরা অবাক হলাম, তাহলে তো আজ আয়োজনই সম্ভব না। পাশে ছোট্ট একটা বাজার, কিন্তু সেখানে মাংস পাওয়া যায় না। তখন গ্রামের মাতব্বর বলল কাল সকালেই আয়োজন করবেন। 2 ঘন্টা যাইতে যাইতে 2 ঘন্টা আইতে 4 বাজারঘাট বাজার। এখন বিকাল হয়ে গেছে। তাহলে এখন কি করা যায়? হয়তো আপনারা যদি উদ্যোগটা নিয়েছেন, কালকে করে নয়তো সুন্দর হয়। এবার কি করব? রাতে থাকবো কোথায়? এ দ্বীপের মতো গ্রামে তো হোটেলও নেই। এগিয়ে এলেন সাগর, তার বাড়িতেই থাকার ব্যবস্থা করলেন। পরদিন ভোরে উঠেই বাজারে যাব, এটাই ছিল পরিকল্পনা। ভোরে উঠেই দেখি বৃষ্টি শুরু হয়েছে। মাঝি ভিজতে ভিজতে আমাদের নিতে এসেছে বাজারে যাওয়ার জন্য। 3-4 ঘন্টা পানিপথে পাড়ি দিয়ে যে বাজারে এসেছি, সেখানকার দোকানিরা অবাকই হলেন। আজ এরা আবার এত বাজার করছে কেন? হাওরের মধ্যে পানি, চতুর্দিকে পানি, তারা বাইরেতে পারে না। আসে তারা মাঝে মধ্যে আসে, সপ্তাহে একদিন আসে। তারা কম অল্প অল্প করে বাজার করে আর কি। তারা যেমন বললাম না, তাদের চলা খুব কষ্ট। চতুর্দিকে পানি, তাদের আয় রোজগার কম। মুদি দোকান থেকে চাল, ডাল, লবণ যা যা লাগে কিনলাম। এরপর গরুর মাংস, মুরগি, মিষ্টি যা যা প্রতিবার করি সেসব কিনছিলাম। আবার 3-4 ঘন্টা পথ পাড়ি দিয়ে ফিরলাম এই দ্বীপে। বারবার দ্বীপ বললেও এটা কিন্তু কোনো দ্বীপ নয়। সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে কিছু কিছু ছোট্ট গ্রাম এক একটা দ্বীপের মতো। কোনোটিতে 100, আবার কোনোটিতে 200 মানুষ বসবাস করেন। আমরা যে দ্বীপ সদৃশ গ্রামটিতে এসেছি, এখানে বাস করে প্রায় 40টির মতো পরিবার। সব মিলে 200-র মতো মানুষ হবে। এই গ্রামের নাম গুলাবাড়ি। চতুর্দিক দিয়ে পানি দেখেন না, চতুর্দিক দিয়ে পানি। এই তো মনে হয় এই দিক দেওয়া পানি, নদীটা 12 মাস পানি থাকে। আবার এই দিক দাও নদী, এটাও 12 মাস পানি থাকে। এটাও নদী। আচ্ছা, এইটা হচ্ছে পাটলাই নদী মেইন, আর এই সাইডেরটা হচ্ছে পাটনা নদী একটা শাখা হাওড়া ঢুকছে। চকলেট হাতে পেয়ে সবার চোখে মুখে যে আনন্দ, তখন বুঝলাম 1 টাকার চকলেট দিয়েও লক্ষ টাকার হাসি দেখা সম্ভব এই হাওরে।
চকলেট কে কে খাইবা? চকলেট কে খাবা? আমি খাবো, আমি তো দিব না তোমাদের। আপনারা খাবেন নি চকলেট? আপনারা চকলেট খাই কি করবেন? গ্রামের নারীরা বটি বাসন নিয়ে রেডি। হাওরের মাঝে হুলস্থুল লেগে গেল। কেউ আলু কাটছে, কেউ রসুন, কেউ পানি থেকে ধুচ্ছে চাল। পুরুষেরা কাজ বাদ দিয়ে এসে বলল, আজ আমরা সবাই মিলে রান্না করবো, আনন্দ করবো। 3 চুলা বানানো হলো। এই তো আজকে ফাঁক করতেছি, যে ফাঁকের একটা চুলা বানাইতেছি। চুলা দুইটা তো আছেই, দুইটা একটা লাগবে, যেহেতু বিয়ে হয়ে গেছে গা। সকাল থেকেই একটা আমোদ ফুর্তি, যেহেতু একটা আমোদ ফুর্তি করে খাওয়া দাওয়া করবো, এই হিসাবে কই যে আজকে আমরা কাম বন্ধ। বডি ঠিক করে রাখছি, সব জাকি টাকি টাকারা বল যত কিছু লাগে সব কিছু রেডি করে রাখছি। বহুদিন পরে আমরা অনেক দিনে সবাই মিলে এই কাজ কাম একখানো মিলেমিশে করতেছি, মিলেমিশে করে ফাঁকশা করবো, একখানো সবাই মিলে খাই। সবার মধ্যে দেখতে পাইছি একটা আনন্দ, আনন্দ, হাসি খুশি আনন্দ। এরকম আনন্দ কি দেখা যায় না সচরাচর? সবসময় তো দেখা যায় না। রান্না প্রক্রিয়ায় গতি বাড়াতে হইহুল্লোড় চলছে, কারণ এখানে বাজার পৌঁছাতেই তো প্রায় দুপুর হয়ে গিয়েছিল। রান্না চলছে, কিন্তু আমরা ভাবছি অন্য কথা। কোন একটা আইটেম যদি বাদ পড়ে তাহলে কি অবস্থা হবে। আবার 5-6 ঘন্টা। ঠিক এই ভাবনাটাই সত্যি হলো। তেল কেনা হয়নি। তারা কইতাছে 3 কেজি তেলে বলি হইতো না, কমপক্ষে 1 লিটার উপরে এবার কি তাহলে সব ভেস্তে যাবে? উপায় পাওয়া গেল। কাছের যে বাজার, সেখানে নাকি তেল পাওয়া যায়। নৌকা চলে গেল। তেল ছাড়া যা যা প্রস্তুতি লাগে সব নেওয়া হলো। আমি না দেখলে তো আমার একটা অনুভব আছে যে খানে তো আমি শুনতেছি যে সবই মিললে মাংস ভাগ করতেছে, ফুলা ভাগ করতেছে, সবজি ভাগ করতেছে। সবচেয়ে আজকে ভালো লাগতেছে যে আমরা একত্র হইয়া আজকে খাইমু। আমরা বছর একবার কুরবানির ঈদের সময় মাংস খাই, আর তো খাইতে এনে যে আমার খুব ভালো লাগতেছে। আর এইভাবে যদি আরো বড় লোকরাই আমরা কথা শুনি, এটাই যে একটা সবচেয়ে একটা চাওয়া পাওয়া। তেল আসার পর রান্না আবার গতি পেল। অবশেষে সেই রান্না শেষ হলো বিকেল 4টায়। ক্ষুধায় কে কি করবে বুঝে উঠতে পারছে না। সবাই প্লেট হাতে বসে পড়লো। প্রথমে বাচ্চারা। তাদের মুখের দিকে তাকিয়ে মনে হচ্ছিল আজ সব সাবার করে দেবে। তাদের আনন্দ দেখে মনে হচ্ছিল আজ হাওরের বিশেষ একটা দিন। আজকের এই খাবারের আয়োজন করেছিলেন একজন অস্ট্রেলিয়া প্রবাসী। তিনি আমাদের পর্বগুলো নিয়মিত দেখেন। নাম প্রকাশ না করার শর্তে তিনি এই আয়োজনের অংশীদার হয়েছেন। খাবার আয়োজন শেষ করতে করতে সন্ধ্যা নেমে এলো। এরপর অন্ধকার হয়ে এলে আর ফেরা যাবে না। বিদায় নিতে গিয়ে মনে হচ্ছিল নিজের কাউকে রেখে যাচ্ছি হাওরের এই দ্বীপে। বিদায় গুলাবাড়ি।